ভিন গ্রহে এলিয়েন আছে কি? এ ব্যাপারে আল কোরআন ও বিজ্ঞান কি বলে? এই মহাবিশ্বে আমরাই কি একমাত্র বুদ্ধিমান প্রাণী? পৃথিবী ছাড়া অন্য কোথাও কি আমাদের কোনো প্রতিবেশী আছে? শত শত বছর ধরে মানুষ এমন প্রশ্ন করে আসছে এবং এ নিয়ে রয়েছে বিজ্ঞানীদের গবেষণা, প্রচলিত গল্প, কল্পকাহিনী, নানা ধারণা ও উদ্ভট সব তত্ত্ব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনুল করিম এবং আধুনিক বিজ্ঞানের আলোকে এলিয়েনের অস্তিত্ব নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ। তার সৃষ্টির এক অনন্য নিদর্শন হল নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত দুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। আলোচ্য আয়াতে 7 আসমান ও 7 জমিনের মধ্যে জীবজন্তু ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে হলো আমাদের পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহেও প্রাণী থাকার সম্ভাবনা আছে। অন্তত আল কোরআনের এই আয়াতে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। আর এ কারণে বিজ্ঞানীগণ ভিন গ্রহে এলিয়েন সন্ধান করে চলেছেন। এলিয়েন মানে কি? এলিয়েন নিয়ে আলোচনার শুরুতে এলিয়েন মানে কি বা এলিয়েন বলতে কি বোঝায় তা জানা দরকার। অভিধানের ভাষায় এলিয়েন মানে হল এক্সট্রা টেরিস্টেরিয়াল বা বহির্জাগতিক প্রাণ। অর্থাৎ এলিয়েন বলতে সেই সব জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন। আবার এই দাবি নিয়ে অনেক বিতর্কও রয়েছে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এই পর্যন্ত কোনো জীবাণু অথবা অতি ক্ষুদ্র জীবাণু আছে বলে পরিষ্কার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তবু বিজ্ঞানীদের একটা বিরাট অংশ বিশ্বাস করেন যে এলিয়েনের অস্তিত্ব আছে। সাম্প্রতিক সময়ে কিছু উল্কাপিণ্ডতে অতি প্রাথমিক ক্ষুদ্র জীবাণুর ছাপের মতো কিছু একটা দেখা গিয়েছে। তাছাড়া পৃথিবীর আকাশে আনআইডেন্টিফাইড অবজেক্ট বা ইউএফও এর কারণেও মহাবিশ্বের কোথাও না কোথাও এলিয়েন আছে বলে মনে করা হয়। আসলে 17 শতকের শুরুর দিকে যখন গ্যালিলিও গ্যালিলি অত্যন্ত শক্তিশালী এক টেলিস্কোপ আবিষ্কার করেন, তখন থেকে মানুষের মধ্যে মহাকাশে কি আছে সে নিয়ে কৌতূহল আরও বেশি বেড়ে যায়। খালি চোখে মহাকাশের তারা দেখার চেয়েও টেলিস্কোপে চোখ রাখা অনেক বেশি চমকপ্রদ হয়ে ওঠে। গ্যালিলিয়ার টেলিস্কোপের কারণে মানুষ আজ চাঁদকে যেভাবে দেখতে পায়, আগে তা সম্ভব ছিল না। চাঁদের গায়ে যে কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, সে সময় সেগুলো সামুদ্রিক পানি বলে মনে করা হতো এবং ল্যাটিন ভাষায় চাঁদের বুকের সেই সমুদ্রকে বলা হয়েছিল লুনার মারিয়া বা চাঁদের সমুদ্র। তবে এখন বিজ্ঞানীরা জানেন যে চাঁদের বুকে যে কালো ছোপ দেখা যায় তা আসলে আগ্নেয় শিলা। সে যাই হোক, চাঁদের বুকে এলিয়েন পাওয়া না গেলেও মানুষের এলিয়েন খোঁজা কিন্তু বন্ধ হয়ে যায়নি, বরং দার্শনিক ইম্যানুয়েল কান্ট থেকে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল সহ সদ্য প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংও ছিলেন ভিন গ্রহে প্রাণের খোঁজে আগ্রহীদের মধ্যে অন্যতম। তবে প্রশ্ন হল, ভিন গ্রহে এলিয়েন খোঁজার কোনো ক্লু আছে কি? ভিন গ্রহে এলিয়েন থাকার ক্লু, মূলত ভিন গ্রহে এলিয়েন থাকার অন্যতম ক্লু হল পানির অস্তিত্ব। অর্থাৎ আমাদের জানা মতে সমগ্র বিশ্ব জগতে পৃথিবী একমাত্র গ্রহ যাতে প্রাণী আছে। এটিকে প্রাণীর বসবাসের উপযোগী করার প্রধান উপাদান হল পানি। কেননা প্রাণের উদ্ভব ও বিকাশের জন্য পানি অপরিহার্য। যেখানে পানি আছে সেখানে জীবনের জন্য অপরিহার্য উপাদান, যেমন ডিএনএ ও প্রোটিনের পক্ষে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে প্রাণকে অস্তিত্বে আনা সম্ভব। পানির উপস্থিতিতে এই কাজটি পৃথিবীতে সম্পন্ন হয়েছে। অতএব জীবন সৃষ্টির সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল পানি। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখন যা জানতে পারছেন, আল কোরআনে সেটি বহু শতাব্দী আগে থেকে বলা হয়েছে। পানি হতেই আমি প্রতিটি প্রাণবান বস্তু সৃষ্টি করেছি, তারা কি ঈমান আনবে না? আল্লাহ তাআলা যেহেতু পানি হতে প্রাণবান বস্তু সৃষ্টি করার কথা বলেছেন, তাই বিজ্ঞানীরা ভিন গ্রহে প্রাণের অনুসন্ধান করতে গিয়ে সর্বপ্রথম পানি তালাশ করেন। অতএব এলিয়েন খোঁজার প্রথম ধাপ হল এমন কোনো গ্রহ খুঁজে বের করা যেখানে
পানি আছে। আমরা জানি সৌরজগতে পৃথিবী ব্যতীত আরও 7টি গ্রহ আছে: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আবার খালি চোখে রাতের আকাশে তাকিয়ে আমরা বুঝতে পারি মহাজগতে হাজার হাজার নক্ষত্র রয়েছে। সূর্যের মতো অন্য নক্ষত্রগুলোরও গ্রহ থাকবে এমনটা ধরে নেওয়াই যায়। অতি সম্প্রতি বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে একটা গ্রহ আবিষ্কার করেছেন। এটির নাম দেওয়া হয়েছে প্রক্সিমা বি। সূর্যের বাইরে পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাইকে কেন্দ্র করে ওই গ্রহটি প্রদক্ষিণ করছে। গ্রহটির ভর প্রায় পৃথিবীর ভরের সমান। এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে নক্ষত্রে প্রাণের অস্তিত্ব থাকবে না, বরং প্রাণী থাকবে কেবল গ্রহে। আবার সকল গ্রহে পানি থাকবে না। বহু গ্রহের পৃষ্ঠ গ্যাসীয় পদার্থ দ্বারা সৃষ্ট। আবার কোনো কোনো গ্রহ নক্ষত্রের কাছাকাছি অবস্থানের কারণে অত্যন্ত উষ্ণ, ফলে সেখানে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ নাই। আমাদের জানা মতে কেবল পৃথিবীতেই প্রাণীর অস্তিত্ব আছে। পৃথিবীর মতো বা এর কাছাকাছি পরিবেশ থাকলে অন্য গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা এই ব্যাপারে গবেষণা করছেন। ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের অনুকূল পরিবেশ আছে কিনা তা খতিয়ে দেখাই তাদের গবেষণার লক্ষ্য, এবং মার্কিন মহাকাশ সংস্থা নাসার এমনই একটা পরিকল্পনা ছিল 2021 সাল নাগাদ মহাকাশে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করা হবে। এটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ZWST নামে, যেটি পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরত্বে থেকে সূর্যকে প্রদক্ষিণ করবে। ধারণা করা হচ্ছে মহাকাশের কোনো নক্ষত্রের কোনো গ্রহে প্রাণের উপযুক্ত পরিবেশ আছে কিনা সেটি এই টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের মহাকাশ বিজ্ঞানীদের একটা দল এই টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বে প্রাণ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তাবনা দিয়েছেন। তারা আশা করছেন পৃথিবীর কাছাকাছি অন্য কোনো নক্ষত্রের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা এভাবে খুঁজে বের করা যাবে। নাসার প্রকল্পটি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এবং এতদিন পর এমন একটা ধারণা পাওয়া গেছে যে সৌরজগতে যদি প্রাণের অস্তিত্ব থাকেই, তবে তাদের বাস সম্ভবত মঙ্গল গ্রহের মতো পৃথিবীর কাছের গ্রহে হবে না, বরং আরও দূরের চাঁদ যেমন ইউরোপা অথবা এনসেলাদাসে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা বেশি। ইউরোপা বৃহস্পতি গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করে, আর এনসেলাদাস শনির একটি উপগ্রহ। এই দুটি চাঁদেই রয়েছে পুরু বরফে আচ্ছাদিত আবরণ, যার নিচে রয়েছে তরল সমুদ্র। ধারণা করা হয় বরফের আবরণের নিচে অংশটি তরল থাকার কারণে হলো নিশ্চয়ই সেখানে কোনো ধরনের তাপের উৎস আছে। পৃথিবীতে সমুদ্রের তলদেশে এক ধরনের তাপ নির্গমন হওয়ায় ফাটল বা রন্ধ্র রয়েছে, যার ফলে সেখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যা জলজ জীবের জন্য খাদ্য প্রস্তুতে সহায়তা করে। ইউরোপা অথবা এনসেলাদাস চাঁদেও হয়তো এই একই প্রক্রিয়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এইসব চাঁদে যদি প্রাণের অস্তিত্ব সত্যি থাকে, তাহলে তারা দেখতে কেমন হবে সেই নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। কিন্তু প্রশ্ন হলো, ঠান্ডায় জমে যাওয়া লেকের পানিতে যেভাবে বুদবুদ করে গ্যাস বের হয়, দূরের কোনো গ্রহে সেই রকম পাওয়া গেলেই কি সেখানে প্রাণের উৎস পাওয়া যাবে? কিভাবে দূরের গ্রহে টেলিস্কোপের মাধ্যমে এলিয়েন শনাক্ত করা যাবে? ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের মহাকাশ বিজ্ঞানী জোশুয়া ক্রিসেনসেন টোটন এবং তার দল বোঝার চেষ্টা করছেন যে প্রাণের চিহ্ন আছে কাছাকাছি থাকা কোনো নক্ষত্রের কোনো গ্রহে, এমন কোনো নমুনা এই টেলিস্কোপটি শনাক্ত করতে পারে কি না। ক্রিসেনসেন টোটন বলছেন, JWSTর মাধ্যমে পরবর্তী কয়েক বছর ধরে আমরা এই প্রাণ শনাক্তকরণ পর্যবেক্ষণটি চালাতে পারব, কারণ এই টেলিস্কোপটি আলোর ক্ষেত্রে এতটাই সংবেদনশীল যে গ্রহের আবহাওয়ার ভেতরে রাসায়নিক কোনো নড়াচড়া থাকলে এই দূরবীন সেটি শনাক্ত করতে পারবে। যেমন পৃথিবীর আবহমণ্ডলে বেশ কয়েকটি গ্যাসের আস্তরণ রয়েছে। এর অনেক কিছু পৃথিবীর প্রাণের কারণে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা এখন সেই সব গ্রহে এরকম গ্যাসের সন্ধান করবেন। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জীবনের কারণে পৃথিবীতে এরকম গ্যাসের আবহ রয়েছে, কিন্তু হঠাৎ করে যদি সব প্রাণ বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীর আবহ পরিবর্তন হয়ে যাবে। এতদিন ভাবা হতো প্রাণের অস্তিত্ব হিসেবে অক্সিজেন বা ওজোন থাকতে হবে, কিন্তু সেক্ষেত্রে ধরে নিতে হবে সেখানে থাকা প্রাণের জীবন ধারণ আমাদের মতোই হবে, কিন্তু সেটা হয়তো নাও হতে পারে। আর এ কারণে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে আবহাওয়ায় রাসায়নিক অস্থিতিশীলতার উপর, যেখানে নানা ধরনের গ্যাসের অস্তিত্ব থাকতে পারে এবং সেই সব গ্যাস ওই গ্রহের জন্য কতটা স্বাভাবিক পরিবেশ তৈরি করছে।
এইসব বিশ্লেষণ করে হয়তো ভিন গ্রহে প্রাণীর সন্ধান মিলতেও পারে। এলিয়েন খুঁজতে কোথায় বিশেষভাবে নজর দিতে হবে? প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মিস্টার ক্রিস্টিয়ানসেন টোটন বলছেন, এই টেলিস্কোপ দিয়ে তারা প্রথমে নজর দিতে চান ট্র্যাপিস্ট-1 নামের একটি নক্ষত্রের দিকে, যেটা সূর্য থেকে ৩৯.৬ আলোকবর্ষ দূরে রয়েছে। ২০১৭ সালে এই নক্ষত্রটি বেশ আলোড়ন তৈরি করে, কারণ এটির পৃথিবীর মতো ৭টি গ্রহ রয়েছে এবং বেশ কয়েকটিতে তরল পানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা প্রাণ থাকার জন্য বেশ আদর্শ। এখন ওয়াশিংটনে বিজ্ঞানীরা আশা করছেন জেমস ওয়েব টেলিস্কোপ ওই নক্ষত্রের ট্র্যাপিস্ট-1 নামের চতুর্থ গ্রহটির মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এবং তার পরিবর্তনের কারণ বিশ্লেষণ করতে পারবে। প্রাণ আসলে আছে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এগুলো হয়তো খুবই ক্ষুদ্র নমুনা বা সংকেত হতে পারে। তবে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন লুনাইন বলছেন, তারা যে ক্ষেত্রটি বাছাই করেছেন সেটি এই টেলিস্কোপের মাধ্যমে সহজেই যাচাই করা যেতে পারে। অনেক সময় অজৈব অনেক কারণ, যেমন আগ্নেয়গিরির উৎক্ষেপণের কারণে গ্যাসের পরিবর্তন হয়ে থাকে। সুতরাং ওই গ্রহে প্রাণ আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার আগে এরকম অজৈব প্রভাবের বিষয়টিও বিজ্ঞানীদের মাথায় রাখতে হবে। এলিয়েন খুঁজতে মিথেন গ্যাসের সন্ধান। জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন যে ছায়াপথে পৃথিবীর মতো ৪০ বিলিয়ন গ্রহ থাকতে পারে। বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে প্রায় ৪,০০০-এর মতো গ্রহ শনাক্ত করেছেন, যাকে বলা হচ্ছে এক্সোপ্ল্যানেট। কিন্তু প্রশ্ন হল, এত বিপুল সংখ্যক গ্রহে কিভাবে প্রাণের উৎস খোঁজেন বিজ্ঞানীরা? পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে তাদের সবার শরীর থেকে বর্ণ ও গন্ধহীন মিথেন গ্যাস নির্গমন হয়। ক্ষুদ্র উঁইপোকা থেকে শুরু করে বিশাল গরু, সকল জীবজন্তুর শরীর থেকেই মিথেন গ্যাস বের হয়। বিজ্ঞানীরা মিথেন গ্যাস, অক্সিজেন, ওজোন ইত্যাদির মিশ্রণের উৎস শনাক্ত করার চেষ্টা করেন। তবে আগ্নেয়গিরি থেকেও মিথেন গ্যাস বের হয়, তাই তারা মনে করেন পৃথিবীর বাইরে প্রাণের উৎস থাকার সবচেয়ে আদর্শ জায়গা হল এক্সোপ্ল্যানেট। কারণ হল এর পরিবেশ। এক্সোপ্ল্যানেট নিজেদের নক্ষত্রপুঞ্জ থেকে খুব বেশি দূরে নয়, আবার খুব কাছেও নয়, তাই তাদের আবহাওয়া খুব বেশি গরমও নয়, আবার খুব একটা ঠান্ডাও নয়। তাই এইসব এক্সোপ্ল্যানেটেই প্রাণের উৎস থাকার সম্ভাবনা বেশি বলে মনে করেন অনেক বিজ্ঞানী। অতএব এখানেই আপাতত বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন তারা। সুপ্রিয় দর্শক, নাসা যেভাবে মহাকাশে এলিয়েন খোঁজার মিশনে নেমেছে, সেখানে তারা কিন্তু একক কোনো অনুসন্ধানী দল নয়, বরং ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার এই তীব্র আকাঙ্ক্ষার জগতে আরও কিছু দলও রয়েছে, যারা এলিয়েন খুঁজে পেতে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। হাওয়াই এবং চিলির ভূমিতে থাকা টেলিস্কোপ দিয়েও এই ধরনের পর্যবেক্ষণ চালানো হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এরিয়াল মিশন ও অন্য নক্ষত্রগুলোর গ্রহগুলোকে পর্যবেক্ষণ করে যা ২০২০ সাল নাগাদ উৎক্ষেপণ করা হয়েছে। তাছাড়া জেমস ওয়েব টেলিস্কোপটি নাসার নেতৃত্বে তৈরি করা হলেও এর সঙ্গে ইউরোপিয়ান এবং কানাডিয়ান স্পেস এজেন্সিও রয়েছে। তাই বলা চলে, বিজ্ঞান ও গবেষণায় এগিয়ে থাকা সবগুলো শক্তি আজ মহাবিশ্বে এলিয়েন খুঁজে পেতে মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে। হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন পবিত্র কোরআনুল কারিমের সূত্র ধরে আবিষ্কৃত হবে মানুষের মতো নতুন কোনো বুদ্ধিমান প্রাণী, নতুন কোনো গ্রহে, নতুন কোনো সৌরমণ্ডলে। পরিশেষে পবিত্র কোরআনুল কারিমের সূত্র ধরে বলতে চাই, প্রতিটি আবিষ্কারের একটি নির্দিষ্ট সময় আছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, لكل نبأ مستقر وسوف تعلمون। প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে যাবে। অতএব আমরা এলিয়েন সম্পর্কে নিশ্চিতভাবে জানার জন্য নিয়মিত গবেষণার পাশাপাশি আল্লাহ তাআলার নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতে চাই, যেন আমরা আল্লাহ তাআলার অসীম কুদরত দেখে তার উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।